हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स मंत्रा। तो आज के क्लास 11 सेमिस्टार 2 এর WBCHSE বোর্ড মানে বেঙ্গল বোর্ডের জন্য এবার আমরা সেমিস্টার 2 তে যাব। তো সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে মহাকর্ষ। সেই মহাকর্ষ চ্যাপ্টারের আমরা ফার্স্ট পার্ট পড়ব। তো আশা করছি তোরা এই পুজোতে খুব ভালোভাবে কাটিয়েছিস, খুব আনন্দ করেছিস। আমার তরফ থেকে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো উৎসবের দিনগুলো মোটামুটি আপাতত শেষ, আবারও কিছু অনুষ্ঠান আছে, তো তার মাঝখানেই আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে টু কমপ্লিট দ্য সিলেবাস উইদিন আ স্পেসিফিক টাইম পিরিয়ড। তো আজকের ক্লাসে আমরা মহাকর্ষ রিলেটেড জিনিস পড়বো ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে আমরা পড়বো ফিল্ড, এইভাবে চলতে থাকবে। আর অ্যাসাইনমেন্ট আমি চ্যাপ্টারের শেষে পিপিটির আকারে দিয়ে দেবো, আর প্রত্যেকটা ক্লাসের শেষে আমি কিছু নিউমেরিক্যালস করতে দেবো বা থিওরি বলবো, সেইগুলো করতে দিয়ে দেবো। তোরা সেগুলো বাড়িতে করে আমাকে কমেন্ট সেকশানে উত্তর জানাবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। চলায় মহাকর্ষ কি? চ্যাপ্টারের নাম সেকেন্ড সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার মহাকর্ষ। এখানে রাহুল আর নেই, মানে মাল্টি কারেক্ট অপশন এমসিকিউ ইজ নট দেয়ার। তো স্যার 2 মার্কস 3 মার্কস আর 5 মার্কসের কোশ্চেন পড়বে। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে তোকে 2+2+1 দিতে পারে, 1+2+2 দিতে পারে, 3+2 দিতে পারে। বেসিক্যালি 3+2ই বেশি দেয়। এবার কোনো জায়গায় 3+1+1 দিতে পারে, মানে কোশ্চেন দেয় এরকম। কিরকম? এইখানের একটা হাইটেক কোশ্চেন, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আগের সিলেবাসে খুব দিত, মানে আগেকার প্যাটার্নে। মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপটি লেখো। ভেক্টর রূপের প্রমাণটা তোদের দেয় না, ভেক্টর রূপটা শুধু লিখতে বলে, ভেক্টর রূপের প্রমাণটা দেয় না। ওইটা যেমন 1 নম্বরের কোশ্চেন, ইম্পর্টেন্ট। বেশ কিছু জায়গায় যেমন বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতির প্রমাণ তোদের নেই, সেকেন্ড সেমিস্টারেই তো পড়বি। বার্নৌলির নীতিটি লেখো, এগুলো 1 মার্কসে দিতে পারে। তার মানে 3+1+1 দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। 35 নম্বর, 2টো 5 নম্বরের কোশ্চেন পাবি, মানে 3টে দেবে, 2টো করতে হবে, অথবা দেয়া থাকবে, মানে 2টোর সঙ্গে অথবা আর একটা সিঙ্গেল থাকবে, এরকম। নিউমেরিক্যালসও থাকবে, থিওরিও থাকবে, সব মিলিয়ে থাকবে। নিউমেরিক্যালস কম থাকবে, তুলনামূলক কম। কয়েকটা স্পেসিফাইড জায়গা আছে যেখানে নিউমেরিক্যালস আসে, আর এইখানেও নিউমেরিক্যালস আছে, তোকে ভালো করে পড়তে হবে। তো স্যার মহাকর্ষ কি? অভিকর্ষকেই আমরা মহাকর্ষ বলি। মহাকর্ষ হচ্ছে একটা বল, কি? ইটস আ ফোর্স, অ্যাট্রাক্টিং ফোর্স। কি নেচারটা কিরকম? না আকর্ষণ। প্রকৃতিটা কিরকম? আকর্ষণ বল। মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ বল, বিকর্ষণ নয়। এই সেম কনসেপ্টের উপরে তোকে 12 এর ফার্স্ট চ্যাপ্টার পড়তে হবে। পুরো সেম টু সেম কনসেপ্ট, শুধু থিওরিজের কিছু কিছু কনসেপ্ট আলাদা, মানে 20 থেকে 15 to 20% কনসেপ্ট আলাদা, বাকি সব সেম। ফার্স্ট মানে একদম থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টারই তোকে পড়তে হবে। তো ভালো করে তোকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। মহাকর্ষ বল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন প্রথম এটাকে দিয়ে বলেছিলেন। কি বললেন? এই মহাবিশ্বের যত বস্তু কণা আছে তারা পরস্পরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বলটাকেই আমরা কি বলবো? মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বলটা হচ্ছে সার্বজনীন বল। কেন মহাকর্ষ বলকে সার্বজনীন বল বলা হয়? লিখে রাখ, তোদের এক্সামে এসে গেছে। মহাকর্ষ বলকে কেন সার্বজনীন বল বলা হয়? তো তোকে অ্যাসাইনমেন্টে এরকম কোশ্চেন আমি দিয়ে দেবো। কেন সার্বজনীন বল বলা হয় আমি বলবো। মহাকর্ষ বলের ডেফিনেশন নিউটন ভালো করে দিচ্ছেন, যে এই মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরকে তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে কি বলবো? মহাকর্ষ বল। কি বলছে? মহাকর্ষ বলের এটা একটা বস্তু কণা, এটা একটা বস্তু কণা, এইটা হচ্ছে তাদের সংযোজক সরলরেখা। এর ভর m1, এর ভর m2, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে r। অনেক বইতে ডিও দেওয়া থাকতে পারে। আচ্ছা স্যার, এই মহাকর্ষ বল কখন অ্যাপ্লিকেবল? তার তো সীমাবদ্ধতা আছে। মহাকর্ষ বলের সীমাবদ্ধতা, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড এক্সাম।
এই দুটোর মধ্যে যে আগের কোশ্চেনটা বললাম আর এই কোশ্চেনটা বললাম, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কমন পাবি, আসবেই। এখন মহাকর্ষ বলের শর্ত হচ্ছে, দেখ এটা তো আমরা ক্লাস 9-এ পড়ে ফেলেছি যে মহাকর্ষ বল, এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে দ্যাট ইজ এফ, জি দিয়ে আমি ডিনোট করছি গ্র্যাভিটেশনাল ফোর্স, তুই এফ দিয়েও ডিনোট করতে পারিস, দ্যাট ইজ প্রপোর্শনাল টু m1 m2, তাদের ভর দুটির গুণফলের সমানুপাতিক, এবং এবং এই মহাকর্ষ বল তাদের ভর দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা জানি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এটাই বলেছে। আচ্ছা, শর্ত কি, কখন প্রযোজ্য হবে? প্রথম শর্ত, বস্তু কণা দুটিকে স্থির ও বিন্দু ভর হতে হবে, বিন্দু ভর হতে হবে। ফার্স্ট কন্ডিশন। বিন্দু ভর কেন বলেছে? ধর আমার বাড়ি আছে, আমার বাড়িটার পাশেই কি আছে, আর একটা বাড়ি, এরা স্থির, পরস্পরকে বস্তু কণা দুটোকে স্থির হতে হবে। এখন ওই আমার বাড়িটা তো তার বাড়ির দিকে চলে যাচ্ছে না, এই রাহুল ওইখানে বসে আছে, ওর তো ভর আছে, ওই রাহুল তো, আমারও তো ভর আছে, রাহুল কই আমার দিকে তো সরে আসছে না এরকম ভাবে অটোমেটিক, তাহলে কি মহাকর্ষ বল নেই আমাদের মধ্যে? স্যার রাহুল এখন আমার থেকে যতটা দূরত্বে আছে, ওর ভরটা আমার সাপেক্ষে কি বিন্দু ভর? না, বিন্দু ভর মানে ইত্যুসা, একদম একটা বিন্দুর মতন, তা কি? তা তো নয় আমরা এখন, বা আমার বাড়িটা পাশের বাড়িটা কি বিন্দু ভর পরস্পরের সাপেক্ষে? না, কারণ ভরটা হচ্ছে, পৃথিবীতে সবই কি রিলেটিভিস্টিক ব্যাপার, আপেক্ষিক। এখন আমার সাপেক্ষে ও বিন্দু, বিন্দু নয়। যখনই অনেকটা দূরত্ব হয়ে যাবে তখন কি হয়ে যাবে, পরস্পরের সাপেক্ষে বিন্দু হয়ে যাবে। তখন মানে ভর দুটো যদি বিন্দু ভর হয় তবেই মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হবে এবং বস্তু দুটিকে স্থির থাকতে হবে। হয়েছে? এখন স্যার স্থির বলতে যদি একজন স্থির একজন অস্থির হয়, মানে ভাব এ স্থির আছে এ অস্থির, অ্যাপ্লিকেবল? ইয়েস স্যার, অ্যাপ্লিকেবল। তখন ফোর্সটা এর সাপেক্ষে ভাব, কখনো এইখানে কখনো এইখানে কখনো এইখানে, দূরত্ব চেঞ্জ হবে না হবে না? চেঞ্জ হবে। তাহলে দূরত্ব চেঞ্জ হলে বলটা কি হবে? ভ্যারিয়েবল বল, মানে পরিবর্তনশীল বল। মানে দুটো বস্তু কণার মধ্যে যদি একজন স্থির থাকে আর একজন অস্থির থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ তখন আমাদের দূরত্বটা কি হবে? পরিবর্তিত হবে। দূরত্ব পরিবর্তিত হলে বলটা কি হবে? পরিবর্তনশীল বল হবে। কিন্তু দুজনেই যদি পরিবর্তিত হয়, দুজনেই যদি অস্থির হয়, তখন প্রতি সময়ের সাপেক্ষে দূরত্ব চেঞ্জ হবে। সময়ের সাপেক্ষে দূরত্ব মানে কি? বেগ আসবে, কিন্তু বেগ দিয়ে তো নিউটন কিছু বলেননি। তার মানে দুজনকেই স্থির হতে হবে, নয়তো একজন স্থির একজন অস্থির, দুজনেই অস্থির হয়ে গেলে হবে না। এখন আমরা দুটো কণা দিয়ে দেখবো, এরপরে অসংখ্য কণা দিয়ে দেখবো। ফার্স্ট কন্ডিশন, তার মানে কি? বস্তু কণা দুটিকে স্থির ও বিন্দু ভর হতে হবে, তবেই মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয়, এই যে দূরত্বটা নিচ্ছি, দূরত্ব বস্তু কণা দুটির মধ্যে দূরত্ব, বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত ধরতে হবে, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নিতে হবে। স্যার বিন্দু ভরের আবার কেন্দ্র কি? বিন্দু ভর মানে তো বিন্দু, বাট দিস মহাকর্ষ বল এর সিগনিফিক্যান্স হচ্ছে ফর দ্য হেভিয়ার মাসেস, অনেক বড় বড় যারা মাস, মানে পৃথিবী সূর্য, পৃথিবী চাঁদ, পৃথিবী নেপচুন, নেপচুন সূর্য, এদের জন্য রিফাইন করা, তোর আমার জন্য নয়। এই যে আমাদের পরিবেশের আশেপাশে যে আছে সেই বিন্দু কণার জন্য নয়, কাদের জন্য? হেভিয়ার মাস, মানে সূর্য আর পৃথিবীর মধ্যে ডিফাইন্ড। এর সিগনিফিক্যান্স কি? ফর দ্য হেভিয়ার মাসেস,
তাহলে যখন সূর্য আর পৃথিবীর মধ্যে হবে তখন দূরত্বটা কোথা থেকে নেব? সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। হয়েছে? আচ্ছা স্যার, বুঝতে পারলুম। তাহলে সূর্য আর পৃথিবী কি পরস্পরের সাপেক্ষে বিন্দু ভর? ইয়েস স্যার। তুই সূর্যকে এখান থেকে কিরাম দেখিস? বিন্দুর মতনই তো দেখিস। চাঁদকে কিরাম দেখিস? বিন্দুর মতনই দেখিস। আবার চাঁদ দেখে পৃথিবী কিরাম দেখবি? বিন্দুর মতন। মানে পুরো খেলাটাই রিলেটিভিস্টিক। মানে ভরটা যে বিন্দু ভর সেটা রিলেটিভিস্টিক, দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর শর্ত, এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল কাদের মধ্যে? ভর দুটির মধ্যে। এই আকর্ষণ বল সর্বদা বস্তু দুটির সংযোজক সরলরেখা বরাবর, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, বরাবর ক্রিয়া করে। দুজনের মধ্যে যে আকর্ষণ বল, আকর্ষণ বল মানে কি? বল হচ্ছে ভেক্টর রাশি, দিক থাকবে। এ একে আকর্ষণ করবে। কাকে আকর্ষণ করবে? ভরকে। তাহলে বলটা কার উপর পড়ে? ভরের উপর। এ একে আকর্ষণ করবে, এও ঘুরিয়ে বলবে আমিও তোকে আকর্ষণ করব। কোন দিক বরাবর? অ্যালং দেয়ার লাইন জয়েনিং, তাদের সংযোজক। মানে এ কে বলবে তুই ভাই আমার দিকে আয়, আর এ কি বলবে? তুই ভাই আমার দিকে আয়। দুজনেই দুজনের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। কি ফোর্স? মহাকর্ষ বল। এই যে আমি এখানে লিখেছি বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নির্ধারিত হয়, সেই জন্য এই ফোর্সটাকে বলে সেন্ট্রাল ফোর্স। সেন্টার টু সেন্টার we need to keep the distance, that's why it is known as central force। বুঝেছিস? আচ্ছা, আর কি? আর হচ্ছে এই যে বল দুটো ক্রিয়া করছে পরস্পরে, এর উপর এ ফোর্স লাগাচ্ছে, এর উপর এ ফোর্স লাগাচ্ছে। দেখ, এ এর উপর যেদিকে ফোর্স লাগাচ্ছে, এ এর উপর উল্টো দিকে লাগাচ্ছে না ফোর্স। বল দুটো কি বিপরীতমুখী, কিন্তু বস্তু কণা দুটো তো এরকম এরকম সরে আসছে না। হ্যাঁ, পরিমাণে অনেক কম, ফোর্সের অ্যামাউন্টটা অতটা স্ট্রং নয়। দ্বিতীয় কথা, যদি আমরা এটাকে একটা সিস্টেম ধরে নিই, যদি দুটো পার্টিকেলকে মিলিয়ে সিস্টেম ধরি, তাহলে কি একটা ফোর্স এইদিকে আর একটা ফোর্স এইদিকে এলিমিনেট করেছে। যদি আমরা সিস্টেম ধরি, না হলে নয়। তুই একে আলাদা সিস্টেম, একে আলাদা সিস্টেম ধরলে হবে না। অ্যাকচুয়ালি ফোর্সটা অনেক অল্প। এই শর্ত। এখনো অনেক কিছু লেখা যায়, আমাদের লাগবে না অত। এখন এই দুটোকে কম্বাইন করে আমি কি পাবো? ফোর্স Fg is proportional to m1 m2 by r square। মানে যত দূরত্ব বাড়বে ভর দুটোর মধ্যে, ভাব ভরগুলো কি এখন বিন্দু ভর, যত দূরত্ব বাড়বে ফোর্স কি হবে? তত কমবে। মানে দূরে গেলে ফোর্স কমে গেল। কিরম ভাবে করবে? স্কয়ারের ইনভার্স স্কয়ার। দ্যাটস ওয়াই মহাকর্ষকে সূত্রকে বলা হয় ইট ফলোস ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল। এর জন্যে একটা স্পেসিফিক আমরা থিওরি করব, যেটা এইটা আছে বলেই ওইটা ওরকম ভাবে ডাইরেক্টলি করা যাবে না, ইনভার্স স্কয়ার লকে ফলো করে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? বেশ স্যার, বুঝতে পারলুম। তার মানে দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে, তাই নয়? এখন ভাব, রাহুল এই অয়নের পাশে বসে আছে। রাহুল কথা বলছে অয়নের সঙ্গে? বলবে না স্যার, আপনার ভয়ে জান এক্ষুনি অপমান করবে, দরকার নেই। অ্যাকচুয়ালি ওদের মধ্যে এখন ফোর্স লাগছেই নেই, মহাকর্ষ বল। কেন? ওরা পরস্পরের সাপেক্ষে বিন্দু ভর নয়। রাহুল মন দিয়ে শুনছে না, এখন অতটা অ্যাট্রাকশন ওর প্রতি নেই। বাড়িতে যখন যাবে আর অয়ন যখন অয়নের বাড়িতে যাবে, রাহুল কি হয়ে গেল? অয়নের বাড়ির সাপেক্ষে, অয়নের সাপেক্ষে কি হয়ে যাবে? বিন্দু ভর। আবার
রাহুল কি হয়ে যাবে, অয়নের সাপেক্ষে বিন্দু ভর, যেমন অয়নে রাহুলের সাপেক্ষে কি হয়ে যাবে, বিন্দু ভর। তখন রাহুলের মনে করবে এই রে অয়নটাকে একটা ফোন করি, সঙ্গে সঙ্গে হ্যালো করবে না করবে না, ওই দেখ আকর্ষণ বল কাজ করে যাচ্ছে। বুঝেছিস না বুঝিনিস? এবার যত দূরত্ব বাড়বে তত আকর্ষণ বল কমবে, তাই তো? বাস্তবিক উদাহরণ ভাব, তুই বাড়িতে আছিস, তোর বাবা মার সাপেক্ষে তুই কি বিন্দু ভর, তোর সাপেক্ষে বাবা মা বিন্দু ভর। মা সারাক্ষণ বই নিয়ে না বসলে কি বলছে, খালি মোবাইল, শুধু মোবাইল ঘাঁটবে, লেখাপড়ার নামে নেই, সারাক্ষণ খ্যাচ খ্যাচ করে না করে নে। আবার মটন হলে কি বলবে, বাবু আয় আজকে একটু মটন হয়েছে, ভালোবাসা, ফোর্স, ফোর্স, স্ট্রং ফোর্স। যখন তুই বাইরে পড়তে চলে যাবি, মনে কর তুই দিল্লিতে পড়তে চলে গেলি, সারাক্ষণ আর বলতে পারবে? সারাদিনে 4 বার 5 বার ফোন করবে, বাবু কি করছিস? দূরত্ব বেড়ে গেছে, ফোর্স কমছে না কমছে না? তারপর তুই চাকরি পেলি, কর্ণাটকে চাকরি করছিস, ব্যাঙ্গালোরে, দিনবার ফোন করবে, কমছে না করছে না? এরপর তুই আমেরিকা চলে গেলি, সারাদিনে 1 বার হয়তো ফোন করছে, ফোর্স কমছে না কমছে না? তারপর তুই চাঁদে চলে গেলি, ফোনই লাগছে না, হাসি নয়, আই হ্যাভ ভ্যালিড ইনফরমেশন অ্যাবাউট ইট। চাঁদে চলে গেলি, ফোনটা লাগছে না। ও, তার মানে একটা স্পেসিফাইড জায়গা আছে যেইখান পর্যন্ত ফোর্সটা অ্যাপ্লিকেবল, তারপরে আর ফোর্সটা অ্যাপ্লিকেবল নয়। এইখানে এই যে মহাকর্ষ বল, এরা দুজন কি পরস্পরের সঙ্গে টাচ আছে? না, টাচ নেই। তার মানে এই যে মহাকর্ষ বল, এটা কি অস্পর্শজনিত বল, অস্পর্শজনিত বল, অস্পর্শজনিত বল, বা আমরা বলতে পারি নন কন্ট্যাকচুয়াল ফোর্স। আর আমরা পড়ে ফেলেছি এটা কি সংরক্ষী বল, বলেছিলাম এটা কি সংরক্ষী বল। যখনই নন কন্ট্যাকচুয়াল ফোর্স আসবে তখন জানবি তার পিছনে একটা ক্ষেত্র প্রাবল্য বা ফিল্ড আছে, না হলে কোনোদিন হবে না। রাহুলকে অয়নদীপ কিছু বলছিল, উঠে পড়ে থাবড়ে দিল, কন্ট্যাকচুয়াল ফোর্স, ঝামেলা মিটে যাবে। কিন্তু নন কন্ট্যাকচুয়াল মানে কি বলতো, রাহুল এইখানে বসে আছে, আমি রাহুলকে অপমান করলুম, রাহুল আমাকে কিছু বলতে পারছে না, কেন? আই হ্যাভ আ স্ট্রং ফিল্ড। ও বাইরে বেরিয়ে আমার নামে বলবে, তার মানে কি ফিল্ড আছে। আবার কি বাইরে বেরিয়ে বলতে আমার সামনে, এরকম বাড়ির সামনেই বলবে না, জানে বলে দেবে স্যার কি, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বলবে, ওর বাড়ির সামনে গিয়ে বলবে, সেইখানে আমার অতটা ফিল্ড নেই। বুঝেছিস না বুঝিনিস? তার মানে এই বলের কারণ হচ্ছে, এই যে অস্পর্শজনিত বলটা হলো মহাকর্ষ বল, এর কারণ হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, সেটা আমরা নেক্সট লেকচারে পড়ব। আপাতত আমরা বল নিয়েই কথা বলব। স্যার এইখান থেকে আমি একটা কনস্ট্যান্ট আনতে হবে, এইখান থেকে সমানুপাত তুলে একটা ধ্রুবক আনতে হবে, চলো ধ্রুবক আনি। তাহলে এফ জি ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কয়ার। এই জিটাই হচ্ছে ধ্রুবক, জিটাকে কি বলে, সার্বজনীন, সার্বজনীন, দুর্গাপূজা বললি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিকই বলেছিস, দুর্গাপুজোর বিলে লেখা থাকে সার্বজনীন, ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে সবাই যেতে পারে। এও সার্বজনীন মানে এ হচ্ছে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট মানে মাধ্যমের উপর নির্ভরই করে না, সমস্ত মাধ্যমেই এক, জল মাধ্যমেও যা, বায়ু মাধ্যমেও তা, কাদা মাধ্যমেও তা, গোবর মাধ্যমেও তা। এইখান থেকে এইখানে যা জি এর ভ্যালু, সূর্যতেও তাই, ইউরেনাসেও তাই, প্লুটোতেও তাই, চাঁদেও তাই, মানে পগান ডলার পারেও তাই, সেম ভ্যালু, সেম ফিক্সড। সেই জন্য একে সার্বজনীন ধ্রুবক বলা হয়, সেই জন্য এই ফোর্সটাকে কি বলা হয়, সার্বজনীন বলা হয়, সেই জন্যই মহাকর্ষ বলটাকে কি বলা হয়, সার্বজনীন। বুঝতে পেরেছিস? তার মানে প্রথম কোশ্চেনের অ্যান্সার তুই পেয়ে গেছিস, এটাকে ভালো করে লিখতে হবে। আচ্ছা স্যার, এইখান থেকে জি সমান আমি লিখতে পারবো এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2, তাই নয়? তাহলে
জি এর এসআই একক কি হবে? এসআই একক বলো, এর নিউটন ইনটু এর কি দূরত্ব মানে মিটার, মিটারের স্কয়ার পার কেজি, কেজি কেজি স্কয়ার, তাই না? সিজিএস বললেও পেয়ে যাব। সিজিএস একক ডাইন সেমি স্কয়ার পার গ্রাম স্কয়ার। তাহলে এর মাত্রা কি হবে বা মাত্রীয় সংকেত বলো? mlt টু দা পাওয়ার -2, এর এল স্কয়ার, এর এম একটা একটা কেটে যাবে। ও বাবা এনে 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 এম এল স্কয়ার mlt টু দা পাওয়ার -2 ইন্টু এল স্কয়ার বাই এম ইন্টু এম, একটা একটা ঘেচাংফু তোর এলো এম টু দা পাওয়ার -1 এল কিউব টি -2। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দা পাওয়ার 11 এসআই ইউনিট। আমি আর লিখলুম নি এসআইটা, এখানে লিখতে পারিস। দিস ইজ দ্য ফিক্সড ভ্যালু অফ জি, ফিক্সড হয়েছে। এখন স্যার আমরা দেখেছিলাম এফ জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। -11 আছে, -11 আছে, একবার চেক কর তো। এফ জি সমান 1 বাই মাইনাস আছে, এফ জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। ও ওটা +19 হতো, সরি সরি সরি, ইলেকট্রোস্ট্যাটিক্সে ওটা +9, সরি। এফ জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, এটা থেকেই আমরা বলেছিলাম ইনভার্স স্কয়ার ল। তাহলে তুই বল এদের যদি গ্রাফ করি কিরকম গ্রাফ হবে? এদের যদি গ্রাফ করি মানে আমি এদিকে ফোর্স, এদিকে দূরত্ব আর এদিকে ফোর্সকে নিচ্ছি, দিস ইজ এফ জি আর দিস ইজ আর, এরকম হয় না? আয়তকার পরাবৃত্ত মানে যত ডিস্টেন্স কমবে তত ফোর্স ম্যাক্সিমাম মানে বাড়বে, আর যত ডিস্টেন্স বাড়বে তত ফোর্স কমবে। তাহলে কোথায় গিয়ে স্যার ফোর্সটা একদম থাকবেই না? ইফ আর ইজ ইনফিনিটি, মানে এই ফোর্সটা কোথা পর্যন্ত সীমাবদ্ধ? আপ টু ইনফিনিটি, অসীম পর্যন্ত সীমাবদ্ধ। অসীমটা কোথায় কেউ জানে না, কেউ জানে না, মোর মন জানে। কেউ তো যেতেই পারে না, মানে যত দূর অবধি যাবি তত ফোর্স থাকবে, যত দূরত্ব বাড়বে ফোর্সটা কমবে, আস্তে 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 কমবে। এখন এইটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি। কি জেনারেল রিলেটিভিটি? যদি আমরা স্পেশাল রিলেটিভিটির থিওরি দেখি, স্পেশাল রিলেটিভিটি আইনস্টাইন যেটাকে ইন্ট্রোডিউস করেছিল, সেইটা দেখলে এর সীমাবদ্ধতা আছে। কিরকম ভাব, আমি আমি যদি এদের মধ্যে দূরত্ব একটু কমে দিই, মানে সূর্য আর পৃথিবীর মধ্যে তো একটা আকর্ষণ বল আছে, আমি যদি পৃথিবীকে কোনোভাবে বা সূর্যকে কোনোভাবে একটুখানি সরিয়ে দিই তাহলে দূরত্ব কমে যাবে, ফোর্স কি ততটা থাকবে? ফোর্স তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার ইনফরমেশনটা তো আমাদের পৃথিবী পর্যন্ত আসতে হবে, তার জন্য একটা সময় লাগবে। তাহলে সেই সময়টা অবধি এটা আমাকে তো ভুলই প্রমাণ হলো। তুই যখনই একে সরিয়ে দিয়েছিলিস ফোর্স তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার ইনফরমেশনটা তো আগে আমার কাছে আসতে হবে, তার জন্য তো সময় লাগছে। তাহলে সেই সময়টা পর্যন্ত কি দেখলো? তুই তো ভুল ভ্যালুটা জানলি। এইটা স্পেশাল রিলেটিভিটি দিয়ে এটা ভুল প্রমাণ করা হয়। তার মানে সীমাবদ্ধ হচ্ছে, সীমাবদ্ধটা এটাই। ধর আমার বাড়িতে কোনো অনুষ্ঠান, রাহুল জানতে পেরেছে কোনো রকম ভাবে স্যারের বাড়িতে আজ অনুষ্ঠান আছে, বিরাট মেনু আছে, খেতে হবে, কিন্তু ওর নিমন্ত্রণ নেই। এবার ওকে তো জানতে হবে যে কবে অনুষ্ঠান, কালকে অনুষ্ঠান ছিল আজকে এসেছে, খাবার পাবে? তার মানে ইনফরমেশনটা একটা যেতে টাইম লেগেছে ওর কাছে, ও আসতে পারেন। সেম জিনিস হচ্ছে এইখানে, বোঝা গেছে না বোঝা যায় না? আচ্ছা এখন দেখ এ এ স্যার ফোর্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ফোর্সের ভ্যালু কি? এটা মহাকর্ষ বলের সূত্র কি? এইটা, এটা মান, দিকও তো আছে, বল কি ভেক্টর রাশি না? তাহলে তো এর একটা ভেক্টর রূপ থাকবে। ভেক্টর রূপটা দেখবো তার আগে এর ডাইরেকশন নেবো।
ডাইরেকশনের জন্য দেখ, একে আকর্ষণ করছে, কি আকর্ষণ করছে? 2 নম্বরটা। আমি বলছি এটা F1 উইথ রেসপেক্ট টু 2 ফোর্স, কে যেটা আকর্ষণ করছে। আবার যেটা আকর্ষণ করছে সেটাকে বলছি F(2) উইথ রেসপেক্ট টু 1। দিস টু আর, এদের দুজনের ভ্যালু সমান না? একই তো ভ্যালু পড়বে, এই দেখ ভ্যালু তো একই, শুধু ডাইরেকশনটা আলাদা। তার মানে আমরা বলতে পারি F(1)2 is equal to F(2)1. Value wise they are same. Value wise they are same. But direction wise F(1)2 vector is minus of F(2)1 vector. This minus sign indicates that the force acting on the particles are opposite in direction. বুঝেছিস না বুঝিনিস? মানে তারা পরস্পরের বিপরীত দিকে কাজ করে। তাহলে দূরত্ব যত গুণ বাড়াবো ফোর্স তত স্কয়ার গুণ কমবে। তাহলে আমি যদি দূরত্ব, ভরের মানগুলো চেঞ্জ না করে দূরত্বকে যদি 2 গুণ বাড়িয়ে দিই, ফোর্স কগুণ কমে যাবে? 2 এর স্কয়ার, মানে 4 গুণ কমবে। আবার দূরত্ব যদি হাফ করে দিই, হাফ মানে কত গুণ করেছি, কমিয়েছি, হাফ, হাফ মানে 2, 2 এর স্কয়ার কত? 4, ফোর্স কগুণ বাড়বে? 4। যত গুণ বাড়াবি তার স্কয়ার গুণ কমবে। রিলেশনটা হচ্ছে রিলেশনটা কি? ইনভার্স, উল্টো, বাড়ালে কমবে, কমলে বাড়বে। স্যার এই যে মহাকর্ষ বল, এটা তো ভেক্টর, তাহলে একে ভেক্টর রূপটা কি হবে? এখন দেখ, M1 যে M2 এর উপর ফোর্স লাগাচ্ছে, আর কি, এ তো ভেক্টর। যদি আমি একে মূল বিন্দু ধরি, মনে করি এ মূল বিন্দুতে আছে, এ যদি মূল বিন্দুতে থাকে তাহলে এই আর কি একটা ভেক্টর হবে, পজিশন তো। এ একটা কিছু দূরত্বে থাকবে, মনে কর 3,0, ওয়াই অ্যাক্সিসে নেই, শুধু এক্স অ্যাক্সিসে আছে, 3 মিটার দূরে আছে, তো একটা পজিশন ভেক্টর। তাহলে আরটা পজিশন ভেক্টর, অতএব আর এর যে ইউনিট ভেক্টর হবে, মানে একক ভেক্টর হবে, সেটা কি হতো? ভেক্টর বাই তার মান। এটাই তো হওয়ার কথা, এটাই হওয়ার কথা। তাহলে M1 কর্তৃক M2 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল M1টা কার উপরে? এর উপরে, মানে F(2)1, F2 with respect to 1, that is equal to, এবার দেখ এ কোন দিকে টানছে, কে এই দিকে না? তাহলে আর ভেক্টর তো এই দিকে, তাহলে তার উল্টো দিকে হলে কি হবে? মাইনাস আসতে হবে। আর কোন দিকে? আর তো এই দিকে, আর ফোর্সটা অ্যাপ্লাই যেটা হচ্ছে সেটা কোন দিকে? এই দিকে। তাহলে ভেক্টরের উল্টো দিকে হলে কি হবে? অপোজিট ভেক্টর, মাইনাস। আচ্ছা, মাইনাস জি M1 M2 বাই আর স্কয়ার, এটা ভ্যালু ছিল। তাহলে কার উল্টো দিকে? কার? এখানে ভেক্টর কি? ভর, স্কেলার। জি এ তো ধ্রুবক, ও স্কেলার। তাহলে কার কে ভেক্টর আছে? শুধু আর, দূরত্বটাই ভেক্টর আছে, তার দিকে আর এর একক ভেক্টর করে দে। মাইনাস কেন নিয়েছি? আর এই দিকে হলে এই দিকে। বুঝেছিস না বুঝিনিস? এটাই ভেক্টর রূপ। এবার তুই একে এরকম ভাবেও লিখতে পারিস, মাইনাস জি M1 M2 বাই আর এর ইউনিট ভেক্টর মানে আর ভেক্টর বাই আর ইন্টু আর স্কয়ার, কত হয়ে যাবে? আর কিউব। সো চয়েস ইজ ইয়োর্স, তুই এইটা লিখবি না এটা লিখবি, একই ব্যাপার। এটাই মহাকর্ষীয় ধ্রুবকে, এই মহাকর্ষীয় বলের ভেক্টর রূপ। কার দিকে? কার? আর এর দিকে, কারণ ভেক্টর এখানে একজনই আছে, সেটাকে দূরত্ব। দূরত্ব নয়, ওটা পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, তার জন্য মাইনাস প্লাস। বুঝেছিস না বুঝিনিস? সেম ভাবে M2 এর উপরে যে ফোর্স লাগাবে, তাহলে তার থেকে দূরত্বটা এইদিকে মাপতে হবে, তখন তার জন্য কি ফোর্সটা তো এইদিকে, তখন মাইনাস হবে। বুঝেছিস না বুঝিনিস? আর আমরা নিউমেরিক্যালসের জন্য শুধু এই ফর্মুলাটা ইউজ করব, দিস ওয়ান, জি M1 M2 বাই আর স্কয়ার। আরটা কি? সংযোগকারী সরলরেখা।
এবার তুই ভাব প্রিন্সিপাল অফ সুপারপজিশন, মানে অনেকগুলো ফোর্স একসঙ্গে কাজ করবে, অনেকগুলো ভর আছে, অনেকগুলো ভর আছে। যেমন মহাকর্ষ বলেন উপরিপাতের নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, মানে দুটো ভর নেই এইখানে। আমি যেমন সবার, আমার উপরে যেমন সবাই ফোর্স লাগাচ্ছিস তোরা, সবার উপর সবাই ফোর্স অ্যাপ্লাই করছে। এইখানে M1 M2 M3 M4 চারটে ফোর্স, চারটে ভর আছে, এরকম চারটে ভর আছে, সবাই বিন্দু ভর। এদের মধ্যে দূরত্ব এইটা, এদের মধ্যে দূরত্ব এইটা, এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব আলাদা আলাদা। তাহলে M1 কে এ বলবে ভাই তুই আমার দিকে আয়, M1 এর উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করবে বল। M2 বলবে ভাই আমার দিকে আসো, M3 বলবে না না তুই আমার দিকেও আয়, M4 বলবে আমার দিকে আয়। সবাই কি তাদের সংযোজক সরলরেখা বরাবর ফোর্সগুলো অ্যাপ্লাই করবে। সেম ভাবে M2 কে কি বলবে, M1 বলবে তুই আমার দিকে আয়, M1 বলবে আমার দিকে আয়, M4 বলবে আমার দিকে আয়, M3 বলবে আমার দিকে আয়। সেম ভাবে M3 কে M1 বলবে আমার দিকে আয়, M2 বলবে আমার দিকে আয়, M4 বলবে আমার দিকে আয়, M4 কে M1 বলবে কি আমার দিকে আয়, M2 বলবে আমার দিকে আয়, M3 বলবে আমার দিকে আয়। এত এত ফোর্স লাগছে এক একটা ভরের উপরে। M1 টার ক্ষেত্রেই ভাব, F1 F2 F3 তিনটে ফোর্স কাজ করছে। এখন মাস কম্বিনেশন কটা ছিল বল, চারটে। ফোর্স কটা অ্যাপ্লাই হচ্ছে, তিনটে। তার মানে n সংখ্যক ভরের জন্য এক একটা ভরের উপরে কতগুলো করে ফোর্স লাগবে, n-1। এবার এর উপর মোট বল কত, মোট মানে কি ভেক্টরের লব্ধি, বল তো ভেক্টর, তার মানে এই তিনজনের লব্ধি বার করতে হবে, সেটাই হবে মোট বল। তার মানে এফ নেট বা তুই এরকম লেখ, এফ মোট লেখ, হাই যা এফ মোট এইদিকে লেখ, এফ মোট যে কোনো একটা ভরের উপরে ইজ ইকুয়াল টু F1 ভেক্টর যোগ F2 ভেক্টর যোগ F3 ভেক্টর যোগ চলতে থাকবে যতগুলো থাকবে। ভেক্টর যোগ মানে লব্ধি। এবার ভাব, এবার এইখানে লব্ধি কিরকম কিরকম হতে পারে। লব্ধি মানে কি, ধর তোকে তিনটে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে দুটোর লব্ধি বার করব, 3 নম্বরটার সঙ্গে তার লব্ধি বার করে দেবো। চারটে হলে দুটোর লব্ধি, এদের লব্ধিগুলোকে আবার লব্ধি করতে হবে, তাই তো। একই দিকে ফোর্স হলে কি হয়, যোগ, লব্ধি কি হয়ে যায় যোগ। এক্স্যাক্টলি উল্টো দিকে হয়ে গেলে কি বিয়োগ। বেশি থেকে কমটা, আর বেশির দিকে ডাইরেকশনটা হবে। এখন চারটে যদি ফোর্স লাগে, তুই জানবি, দেখবি যে দুটো বলের লব্ধি আর অন্য দুটো বলের লব্ধি উল্টো দিকে হচ্ছে কিনা, কিংবা একই দিকে হচ্ছে কিনা। তাহলে সুবিধে, মনে কর দুটো বলের লব্ধি 5 নিউটন আসছে এই দিকে, আর এই দুটো বলের লব্ধি 6 নিউটন আসছে ওই দিকে, তাহলে মোট কত হলো 5 + 6 11। এরকমই দেবে, হয় দুটোর লব্ধি একই দিকে হবে, নয়তো অন্য দুটোর লব্ধি একই দিকে হবে, নয়তো উল্টো দিকে হবে, কারণ না হলে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। আর দুজনের লব্ধি ঠিক মাঝখান দিয়ে কখন যাবে, যখন দুজনের ভর, দুজনেরই বল সমান হবে। ভেক্টর দুটো সমান হলেই তো লব্ধি কি হতো, মাঝখান দিয়ে যেত। এই রকম মেনটেন করে তোকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। ফার্স্ট নিউমেরিক্যাল তোকে কিরকম দেবে, ধর ধর এরকম একটা বর্গক্ষেত্র আছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের এটা কর্ণ, কর্ণ হয়েছে। এই চারটে শীর্ষবিন্দুতে চারটে ভর রেখে দিয়েছে। স্যার আপনি বর্গক্ষেত্র দিয়ে কেন করাচ্ছেন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। এইটা সেন্টার,
সেন্টার এটা, প্রত্যেকটা কোণে ভর দেওয়া আছে এম 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 এম, হয়েছে। এখন এই কেন্দ্রেতে ভর আমি রাখতেও পারি নাও রাখতে পারি, দুটো কন্ডিশন হয় এখান থেকে, দু রকমের নিউমেরিক্যালস দেয়। প্রথমে আমি এই সেন্টারে কিছু রাখছি, এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে, কত করে এ। তোকে বলছে এই এম ভরের উপরে কত বল ক্রিয়া করবে, যার উপরে বলবে তার উপর কি কি ফোর্স লাগছে দেখতে হবে। আমি এখানে সবই এম দিয়েছি, 2m হতে পারে, 3m হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এর উপর কত মহাকর্ষীয় বল কাজ করছে, এই যে এম নাম দিয়ে দে এ, ও বাবা এটা দিলে আবার ভুলিয়ে যাবে, দাঁড়া এইখানটাতে এ বি সি ডি। এ বিন্দুতে থাকা এম ভরের উপর ক্রিয়াশীল তোকে দেবে এ বিন্দুতে থাকা এম ভরের উপর ক্রিয়াশীল মোট মহাকর্ষ বলের মান কত দিক বার করতে বলে না। তো এই অঙ্কটা আমাকে করতে হবে। কি করব, আগে তুই ভাব কে কার উপরে ফোর্স লাগছে, এখানে এই এমটার উপরে। এ কি বলবে, ভাই আমার দিকে এসো বলবে, এ বলবে ভাই আমার দিকে এসো, বলবে না বলবে না রে। আবার এম কি ডি বিন্দুটাতে থাকা ভরটা বলবে আমার দিকে আয়। আমি ধরছি এটা F1, এটা F2, এটা F3, এদেরই তো লব্ধি বার করতে হবে। মোট মানে কি, তিনজনের লব্ধি। কিরম ভাবে লিখবো পরীক্ষা হলে, দেখ এ বিন্দুতে থাকা এম ভরের উপর বি বিন্দুতে থাকা, এই যে বি বিন্দুতে যে আছে, বি বিন্দুতে থাকা ভর কর্তৃক ক্রিয়াশীল মহাকর্ষ বল কত ধরেছো স্যার, m1, এই F1 ধরেছি। F1 ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, জি ইন্টু তাদের ভরের গুণফল m ইন্টু m স্কয়ার, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ, তার মানে a স্কয়ার, এটাই হওয়ার কথা, তাই তো। তাহলে এটা, ও আচ্ছা, ও আঁকাটা জামা কাপড় ধোপার বাড়ি হয়েছে, ও মহাকর্ষ। আচ্ছা কোন দিকে ফোর্সটা কাজ করছে, এ থেকে বি এর দিকে। তুই লিখতে পারিস এ বি বরাবর, বা এরকম দিয়ে দিতে পারিস এ বি ভেক্টর, তাহলে তুই ডাইরেকশনও দিয়ে দিলি। দেখ তাহলে স্যারের কাছে বা ম্যাডামের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার যে F1 বলটা এদিকে ক্রিয়া করছে। আবার সেম ভাবে বল F1টা হলো, এরপর F2টা কাজে লাগা, F2টা এ বিন্দুতে থাকা, আমি এই একটাই লিখছি, এরপর থেকে আর লিখবো না, এ বিন্দুতে থাকা এম ভরের উপর ডি বিন্দুতে থাকা ভর কর্তৃক ক্রিয়াশীল মহাকর্ষ বল কত ধরেছিস এটাকে, F2 কত হবে, জি ইন্টু তাদের ভরের গুণফল m ইন্টু m, কত m স্কয়ার, বাই দূরত্ব কত a স্কয়ার, কোন দিকে, এ থেকে ডি এর দিকে, তার মানে অ্যালং এডি বা এডি বরাবর হলো।
ও এই দুটো ফোর্স সমান নয়, তাহলে এদের লব্ধি বার করা হেভি সোজা, এদের লব্ধি বার করা হেভি সোজা নয়। তাহলে আর একটা লেখ, এ বিন্দুতে থাকা, এ বিন্দুতে থাকা এম ভরের উপর, এম ভরের উপর সি বিন্দুতে থাকা, সি বিন্দুতে থাকা ভর কর্তৃক, ভর কর্তৃক ক্রিয়াশীল মহাকর্ষ বল, ক্রিয়াশীল মহাকর্ষ, মহাকর্ষ বল F3, সেটা কত ছিল, জি ইন্টু তাদের ভরের গুণফল এম স্কোয়ার, তাদের মধ্যবর্তী দূরত্ব কিতনা হোগা কালিয়া, a√2, a√2 স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার, কোন দিকে, অ্যালং এসি, এসি বরাবর এইদিকে। স্যার এই দূরত্বটা তো a√2, তার স্কোয়ার হলে কি হবে, 2a স্কোয়ার হবে না। তার মানে দেখ এই ফোর্স আর এই ফোর্স এদের হাফ নয়, হাফ না হাফ নয়। এবার এই তিনজনের লব্ধি বার করতে হবে। এই লব্ধি বার করাটা হচ্ছে পুরো সম্পূর্ণ তোর বুদ্ধি। এই F1 আর F2 একই নয়, তাহলে F1 ও F2, F1 ও F2 লব্ধি, সেটাকে আমি নাম দিচ্ছি F12, সেটা কত হবে, স্যার এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90, ভর দুটো সমান, তার মানে এদের লব্ধিটা ঠিক কোথা দিয়ে যাবে, ঠিক এইখান দিয়ে যাবে। আরে তাদের মান তো সমান, তাহলে বাইসেক্ট করে বেরোবে না, সমদ্বিখণ্ডিত করে বেরোবে। দিস ইজ F12। এবার দেখ লব্ধি, এই লব্ধিটা বার করলে এদের দুজনের লব্ধি কি হবে, দুজনকে সাপটে যোগ করে দেবো, একই দিকে তো হয়ে গেছে। তাহলে F12 কত হবে, দুটো বল সমান, তাহলে কত হবে, আন্ডার রুট F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, আর লিখবো প্লাস 2 F1 F2 cos 90 তো 0, আর লেখার দরকারই নেই। এবার F1 আর F2 ভ্যালু সমান, তাহলে কি আমি লিখতে পারবো F1√2, আরে এও যায় এও তো তাই, লে বসিয়ে দে, কত হবে √2 ইন্টু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, হবে না হবে না, হবে। এইটা F12 আর F3 দেখ একই দিকে, F12 ও F3 এর লব্ধি, অর্থাৎ মোট বল, মোট মহাকর্ষ বল F, মোট দুটোকে যোগ করো কত, F12 প্লাস F3, কেন কেন যোগ করে দিলুম, একই দিকে, কত হবে স্যার, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার কমন হয়ে যাবে, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার কমন, √2 প্লাস হাফ, তাই নয়, দেখ এরা রে, এও এসির দিকে, এও এসির দিকে, লিখে রাখ অ্যালং এসি, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হলো, এসির দিকে। নেট বলটা কোন দিকে কাজ করছে, নেট বলটা কাজ করবে, নেট বলটা কাজ করবে এইদিকে অ্যালং এসি, দিস ইজ এফ মোট। কে বুঝতে পারিনিস বল, আমি ইচ্ছা করে F1 আর F2 কে নিয়েছি, কেন বলতো, আমি জানি এদের দুজনের মান সমান, তার মানে এদের লব্ধি কোন দিকে দিয়ে যাবে, ঠিক মাঝখান দিয়ে যাবে, আর ওই দিক দিয়ে কে গেছে F3, তাহলে তাদের দুজনের লব্ধি মানে কি সাপটে যোগ, বুঝেছিস না বুঝিনিস। এইটা একটা দেয় এই এম গুলোকে চেঞ্জ করে করে দেবে, আর একটা দেয় মাঝখানে কোনো একটা ভর রাখলে তার উপরে কত বল প্রয়োগ করে, সেটা নেক্সট করবে, হয়েছে। দেখ এটাও সেরকম একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে, কিন্তু এখানে অঙ্কর প্যাটার্নটা একটু আলাদা দেয়, চারটে শীর্ষবিন্দুতে চারটে ভর দিয়েছি, এই ভর এম এর জায়গায় অন্য কিছু হতে পারে, আমি ঠিক এদের কেন্দ্রতে একটা ক্যাপিটাল এম ভর দিয়েছি, কি কেন্দ্রতে একটা ক্যাপিটাল এম ভর, মানে আলাদা মাস দিয়েছি। তোকে বলছে এই ও বিন্দুতে থাকা এম ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত মোট, তোকে কোশ্চেন দেবে ও বিন্দুতে থাকা, ও বিন্দুতে থাকা
ক্যাপিটাল এম ভরের উপর, ক্যাপিটাল এম ভরের ওপর ক্রিয়াশীল ক্রিয়াশীল মোট মহাকর্ষ বলের মান কত? মোট মহাকর্ষ বলের মান কত? এটা তোকে কোশ্চেন দেবে। এবার স্কয়ার হোক মানে বর্গক্ষেত্র হোক বা যে কোনো চিত্র হোক, যে কোনো চিত্রের ক্ষেত্রে যদি চিত্রটা প্রতিসম হয় বা সিমেট্রিক হয়, দেখ এইখানে প্রত্যেকটার ভর কত আছে? এম। তোকে এইটার উপর দেখতে হবে, সেন্টারে যা ভরই থাকুক তার উপরে ক্রিয়াশীল বল কত হবে? শূন্য হবে। কত হবে? শূন্য। যদি প্রতিসম হয়, চিত্রটা যদি প্রতিসম হয়, সে বর্গক্ষেত্র হোক, ত্রিভুজ হোক বা পঞ্চভুজ হোক বা ষড়ভুজ হোক, যদি প্রতিসম হয় তাহলে কি হয়ে যাবে? মহাকর্ষ বলের মান কত হয়ে যাবে? শূন্য। কেন হয় আরো ভালো করে ফিল্ড দিয়ে বুঝতে পারবি, পরে বলবো। এখন এখানে আমি করে দেখাবো। দেখ, প্রথম কথা, কার উপর ফোর্স দেখতে হবে? ক্যাপিটাল এম এর উপর। আচ্ছা, ক্যাপিটাল এম এর উপরে এই এ বিন্দুতে থাকা এম কি বলবে? ভাই তুই আমার দিকে আয়। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, কালারটা চেঞ্জ করি। বলবে ভাই তুই আমার দিকে আয়। এ একটা ফোর্স লাগালো, লেট ইট বি F1। সেম ভাবে এই দিকে সি বিন্দুতে থাকা ফোর্সটা কি, বলটাকে, ভরটা কি বলবে? তুই আমার দিকে আয়। বলবে না? বলবে না? এ বলবে তুই আমার দিকে আয়, এ বলবে তুই আমার দিকে আয়। বলবে না? বলবে না রে? তাহলে এইটা F1, আমি ধরছি এটা F2, এটা F3, এটা F4। এবার দেখ, এদের মধ্যে এই যে দূরত্বটা সবার ক্ষেত্রে সেম নয়? সেম না? সেম নয়। এই দূরত্বটা কত? এই দূরত্বটা বার করলে ও এ এনে, ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি কত? স্যার পুরোটা a√2, তার বাই টু a√2/2 কত হবে? কত হবে? √2 কেটে গেল, a/√2 নয়, আমি একবারে লিখে দিলাম a/√2। এই দূরত্ব তো সবার জন্য সেম। তাহলে তুই আমাকে বল F1টা কত হচ্ছে? F1 জি এম স্কয়ার বাই a/√2 হোল স্কয়ার, তাই নয়? কোন দিকে? ও এর দিকে। F2 কত হবে? F2 মানে এইটা। সেম ভাবে জি, সরি 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 সরি, দিস ইজ নট এম স্কয়ার, এম ইন্টু ক্যাপিটাল এম। এই যে এর ভর আর এর ভর আর দূরত্ব a/√2। এর ক্ষেত্রে কি হবে? জি এম ইন্টু ক্যাপিটাল এম বাই a/√2 হোল স্কয়ার। এটা কোন দিকে? ওসি বরাবর, তাই নয়? দেখ দুটো ফোর্স সেম নয়? দুটো ফোর্স, তার মানে এ কে এলিমিনেট করে দেবে। লব্ধি কত হলো? শূন্য এদের। আবার F3 কত বল? জি এম ইন্টু ক্যাপিটাল এম, এই যে F3 মানে এইটা, এম ইন্টু ক্যাপিটাল এম বাই দূরত্ব a/√2 স্কয়ার। কোন দিকে? ওবি বরাবর। সেম ভাবে F4 বল কত? জি ইন্টু এম ইন্টু ক্যাপিটাল এম, এই যে ক্যাপিটাল এম স্মল এম, দূরত্ব কত? a/√2 তার স্কয়ার। কোন দিকে? ওডি বরাবর। হাই স্যার, এ এদিকে, এ উল্টো দিকে, এলিমিনেট করে দিচ্ছে। নেট ফোর্স কত? এফ নেট 0। এ কে ব্যালেন্স করে দিল, এ কে ব্যালেন্স করে দিল, তাই না? আচ্ছা, এরকম ধরনের কোশ্চেন দেয়। এবার শোন, আমি এইখানে এ অঙ্ক হয়ে গেছে, এবার আমি একে নিয়ে অপারেশন করবো শুধু। দেখ, এইখানে 2m দিয়ে দিল, তখন আর ফোর্স 0 হবে? 2m দিয়ে দিল, ফোর্স 0 হবে? হবে না। কত হবে? এ কে এলিমিনেট করবে,
এ কে এলিমিনেট করবে উল্টো দিকে, কিন্তু এর ক্ষেত্রে ফোর্সটা কি 2। দেখ ভরটা কগুণ আছে এর, দ্বিগুণ। তাহলে এ থেকে একে বাদ দিলে কত হবে 2m - m कितना होता है m। so the answer is g small m by into capital M by a by √2 হোল স্কয়ার। আরে এই ফোর্সটা থেকে এটাকে বাদ দিতে তাহলেই তো হয়ে গেল। কোন দিকে? এই দিকে। ফোর্সটা বার করার টেকনিকটা দেখ, এইটা তো চেঞ্জ হচ্ছে না, এ কে এলিমিনেট করে দিচ্ছে। এদের দুজনের মধ্যে ভরের পার্থক্য কত 2m - m समान कत m। हेंस द फोर्स इज F नेट कितना होगा g m इंटू कैपिटल M बाई दूरत्व a बाई √2 হবে, এটাই হবে। যদি এর উপরে বলে, যদি এর উপরে বলে তখন আবার আলাদা হয়ে যাবে, তখন একে এ টানবে, একে এ টানবে, একে এ টানবে, একে এও টানবে, হয়েছে। যদি প্রতিসম চিত্র হয়, সেন্টারে প্রতিসম চিত্রের সেন্টারে থাকা ভরের উপর, সে ভর যা ইচ্ছা হোক, ফোর্স কত হয় 0। যদি প্রতিসম হয়, যদি প্রতিসম না হয় তাহলে হবে না, যদি প্রতিসম না হয় তাহলে হবে না। অ্যাজ এ রেজাল্ট এর উপর নেট ফোর্স 0 মানে কি এ সাম্যাবস্থায় থাকবে না, এ সাম্যাবস্থা থাকবে না, থাকবে না, থাকবে। এইরকম সাম্যাবস্থাও দেখা হয়। একটা রেখা বরাবর কয়েকটা ভর আছে, দুটো ভর ছিল সাম্যাবস্থায় ছিল, তৃতীয় ভরকে যদি রাখি তাহলে কি হয়ে যাবে সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে, সেটা তোকে বার করতে হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন, তোরা এই কোয়েশ্চেন দুটো সলভ করে নিয়ে আসবি, ঠিক আছে। আমি দুটো কোয়েশ্চেন দিচ্ছি, দুটো কোয়েশ্চেন তোরা এই এ বাহু বিশিষ্ট প্রথম কোয়েশ্চেন, এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, তার শীর্ষবিন্দুতে আমি তার কয়েকটা মাস দিয়েছি। এই যে সেন্টারে রাখা বা কেন্দ্রেতে রাখা এম ভরের উপর বস্তুর উপর ক্রিয়াশীল মোট মহাকর্ষ বলের মান ও দিক নির্ণয় করতে হবে। দিক মানে কোন দিকে হচ্ছে সেটা খালি ডাইরেকশন বলে দিলেই হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন ত্রিভুজ দিয়ে দিয়েছি। থার্ড কোশ্চেন বর্গক্ষেত্রেরই অন্য একটা ভাবে কোশ্চেনটা দিয়েছি। এই তিনটে কোশ্চেন হচ্ছে তোদের বাড়ির এইচটি কাজ করে নিয়ে এসে দেখান। আগের কোশ্চেনটা স্ক্রিনশট মারতে হলে মেরে নে তাড়াতাড়ি স্ক্রিনশট, আর এইটার তো এই অঙ্কগুলো করে নিয়ে আসবি। নেক্সট দিন আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য করব। ফার্স্ট পার্টের আমাদের এই জিনিসগুলো, এই যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার তোরা কমেন্ট সেকশনে আমাকে জানাবি, আমি রিপ্লাই করে দেবো উত্তর ঠিক আছে না ভুল আছে। বারংবার বলছি পড়াশোনা করতে থাক, কারণ তোকে উৎসবের মধ্যে থেকেই পড়াশোনা করে নিতে হবে, না হলে কিন্তু সিলেবাস কমপ্লিট করা যাবে না। তো ভালো থাক, হ্যাঁ এইখান পর্যন্তই আজকের পার্ট 1। পার্ট 2 আবার নেক্সট দিন মানে ঠিকঠাক টাইমে পেয়ে যাবে, শিডিউল অনুযায়ী চলতে থাকবে। তো ভালো থাকিস।